হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা শুরু করতে চলেছি কেমিস্ট্রির একটা কমপ্লিটলি নতুন চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। কেন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার? বিকজ এই চ্যাপ্টারটার উপর টোটাল কেমিস্ট্রি ফুললি ডিপেন্ড করে আছে। সো ডেফিনেটলি এটাকে তাহলে আমাদের বেশ মন দিয়ে পড়তে হবে। এবার প্রশ্ন হলো আমি কি ভয় দেখাচ্ছি? না, আমি ভয় দেখাচ্ছি না। সো ভয় কেউ পেও না, কারণ কি আমরা কেমিক্যাল বন্ডিং যেভাবে করব এখানে, তাতে তোমাদের খুব একটা কোনো সমস্যা থাকবে না। ইনফ্যাক্ট কোনো সমস্যাই থাকবে না। এই চ্যাপ্টারটা প্রথমবার একভাবে পড়তে হয়, সেকেন্ড টাইপ আর একভাবে পড়তে হয়। খুব অড লাগছে না? লাগবে, কিন্তু আমাকে তো শুরুটা করতে হবে। যে কোনো জিনিসের জন্য শুরুটা করা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা ফার্স্ট টাইম কেমিক্যাল বন্ডিং পড়ছি, ফার্স্ট টাইমের মতো করেই পড়ব, যাতে ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি কনসেপ্টস ভেরি ওয়েল অ্যান্ড অলসো এবল টু অ্যাপ্লাই ইট হোয়েন এভার রিকোয়ার্ড। ঠিক? তো এগিয়ে চলি আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। চলো। সো কেমিক্যাল বন্ডিং জানার আগে আমাকে এটাও জানতে হবে হোয়াট ইজ দ্য কজ ফর কেমিক্যাল বন্ডিং। তো সবার আগে আমরা যেটা পড়বো সেটা হলো কজ ফর কেমিক্যাল বন্ডিং। কজ ফর কেমিক্যাল বন্ডিং, এটা আমরা পড়বো। ঠিক আছে, এটা আমাদের ধরে নিতে পারো একটা ছোট্ট সাব টপিক। আমরা খুব ছোট ছোট পার্টে কেমিক্যাল বন্ডিং পড়বো, যাতে তোমাদের মাথার উপর কোনো রকম প্রেশার না পড়ে। ঠিক আছে। সো কজ ফর কেমিক্যাল বন্ডিং বলতে দুটো এলিমেন্ট অথবা দুটো অ্যাটম যদি আমরা ধরি, ধরো অ্যাটম নাম্বার এ আর এদিকে আছে অ্যাটম নাম্বার বি, এদের মধ্যে কেমিক্যাল বন্ডিং হবে কেন? প্রথম প্রশ্ন দাঁড়াচ্ছে কেন হবে, এরা বন্ড কেন করবে, এরা বন্ড করলে কি তৈরি করে? এ ড্যাশ বি। এটা কেন হবে? ফার্স্ট কোশ্চেন হলো এটা কেন হবে। তো যদি আমরা চেষ্টা করি জানার যেটা কেন হবে, তাহলে তার প্রথম কারণটা হিসেবে যেটা বেরিয়ে আসবে, ফার্স্ট রিজন, কেমিক্যাল বন্ডিংয়ের ফার্স্ট রিজন হিসেবে কি বেরিয়ে আসবে? যে এভরি অ্যাটম wants to achieve nearest noble gas configuration। এটা বোধহয় তোমরা পড়েছো, তাই না? অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো, অনেক সময় ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রিতেও আমরা পড়ে থাকি, এই জিনিসটা রিকোয়ারমেন্ট থাকে তাই পড়ে থাকি। এই কথাটার মানে কি? ধরো একটা এলিমেন্ট আছে সোডিয়াম। সোডিয়াম এলিমেন্টে টোটাল নাম্বার অফ ইলেকট্রন থাকে 11। আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে সবাই জানো, তাহলে প্রথম অরবিটে কটা ইলেকট্রন ধরে? 2। তারপরের অরবিটে কটা ইলেকট্রন ধরে? 8। তাহলে বাকি কটা থাকলো? 1। তাহলে সোডিয়ামের আমরা বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে? 1। তাহলে যদি ভ্যালেন্স ইলেকট্রন 1 থাকে, তাহলে ভ্যালেন্সি কত হয়? আমরা জানি, আমি ছোট্ট করে রিভাইজ করে দিচ্ছি। ভ্যালেন্স ইলেকট্রন যদি 1, 2, 3 থাকে, তাহলে ভ্যালেন্সি হবে ইজিক্যাল টু ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু ভ্যালেন্স ইলেকট্রন 1, তাহলে এখানে ভ্যালেন্সি কত হবে? বলবে এখানে ভ্যালেন্সি হবে স্যার 1। আমরা জানি ভ্যালেন্সি হবে 1 একদম। কেন হবে 1? একটু যদি আরেকটু ডিটেলে যাই, তার কারণ হলো এই যে সোডিয়াম, তার যে লাস্ট অরবিটের যে ইলেকট্রনটা, মানে ঠিক এই ইলেকট্রনটা এটা কি করবে? এটাকে সে ছেড়ে দেবে। সোডিয়াম তার লাস্ট অরবিটের ইলেকট্রনটা, মানে একটা ইলেকট্রন সোডিয়াম ছেড়ে দেবে, এবং ছেড়ে দিয়ে তৈরি হবে সোডিয়াম প্লাস। কেন? কেন কি সোডিয়ামে ছিল 11 প্রোটন 11 ইলেকট্রন, তার মধ্যে থেকে তুমি একটা ইলেকট্রন বার করে নিয়েছো, তাহলে তোমার কাছে 10টা ইলেকট্রন আছে এবং 11 প্রোটনস আছে। সো 11 প্রোটনস 10 ইলেকট্রনস। 11 প্রোটনস মানে প্লাস 11 চার্জ হবে, আর 10 ইলেকট্রন মানে কত চার্জ হবে? -10 চার্জ হবে। তাহলে 11 - 10 কত হলো? +1 হলো, আর তাই জন্য চার্জটা কত হচ্ছে? Na প্লাস। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই যে একটা ইলেকট্রন ছেড়ে, কেন একটা ইলেকট্রন ছাড়লো? কারণ এটার যদি, যেহেতু এটা 10টা ইলেকট্রন আছে, এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2,8।
আর এটা কিন্তু একটা নোবেল গ্যাস কনফিগারেশান। কার কনফিগারেশান? নিয়নের কনফিগারেশান। এবার সোডিয়ামের থেকে সব থেকে কাছের নোবেল গ্যাস কিন্তু নিয়ন, তাই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে নিয়ন গ্যাসের কনফিগারেশানে নিজেকে নিয়ে যায়, আর এই জন্য সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস বেশি স্টেবল হয়। ঠিক আছে, তাহলে কে বেশি স্টেবল? সোডিয়াম প্লাস বেশি স্টেবল। ক্লিয়ার এটা সবার কাছে? সোডিয়াম প্লাস ইজ মোর স্টেবল। যদি কেউ জিজ্ঞেস করে স্টেবল কে বেশি, স্টেবিলিটি কার বেশি? স্টেবিলিটি কিন্তু সোডিয়াম প্লাসের বেশি হবে দেন সোডিয়াম। স্টেবিলিটি সোডিয়াম প্লাসের বেশি হবে দেন সোডিয়াম। কেন? কারণ কি? কারণ অক্টেট, অথবা লিখতে পারো নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন। ঠিক আছে, নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন। ওকে, এবার নেক্সট পয়েন্টটা কি? আমরা তো এখন শুধুমাত্র করছি কি কজ ফর কেমিক্যাল বন্ডিং। এবার এছাড়া কি আর কোনো কজ আছে? অ্যাকচুয়ালি এই কজটা যেটা তোমাদের এখন পড়ানো হচ্ছে, এই কজটা খানিকটা তুমি বলতে পারো ফ্যাকচুয়াল অথবা কোয়ালিটেটিভ। এর একটা কোয়ান্টিটেটিভ কজ আছে, কি সেটা আমরা লিখব। এর যে কোয়ান্টিটেটিভ কজটা সেটা হলো দেখো, এই নোবেল গ্যাস কনফিগারেশনই এক্স্যাক্টলি কেন যেতে চায়? তার কারণটা হলো নোবেল গ্যাস কনফিগারেশনটা যে কোনো অ্যাটমকে তার মিনিমাম এনার্জি লেভেলে নিয়ে যেতে চায়। আমার কাছে যখন প্রচুর এনার্জি থাকে আমি তখন কি করি? প্রচুর কাজ করি, প্রচুর দৌড়াদৌড়ি করি, প্রচুর ছোটাছুটি করি। তাতে কি হয়? আমার এনার্জি ডাউন হয়ে যায়, আর ডাউন হয়ে গিয়ে তারপর আমি কি করি? আমি শুয়ে পড়ি, আমি ঘুমিয়ে পড়ি। এটা হলো আমার স্টেবল স্টেট। তার মানে স্টেবল স্টেট মানে কি? তাহলে কি শিখলাম? যদি আমার হাই এনার্জি থাকে, যদি আমার হাই এনার্জি থাকে, তারপরে আমি কি করব? আমি লুজ করব এনার্জি, লুজ এনার্জি টু রিচ লো এনার্জি স্টেট, অ্যান্ড আফটার দ্যাট আমি কি করব? ঘুমিয়ে পড়ব। মানে আমি এক জায়গায় স্টেবল হয়ে গেলাম। এই হাই এনার্জি স্টেটটাকে তাহলে আমি কি বলতে পারি? এটা হলো আনস্টেবল স্টেট, এটা স্টেবল নয়। আর লো এনার্জি স্টেটটাকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এটা একটা স্টেবল স্টেট। লো এনার্জি স্টেট হলো স্টেবল স্টেট, হাই এনার্জি স্টেট হলো আনস্টেবল স্টেট। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে আমি যদি নেক্সট পয়েন্টে যাই, যে তাহলে আমি এখানে এইটা কি লিখবো? না, এটা লিখবে না। তোমাকে পরীক্ষার খাতায় কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, চিন্তা করো না। সব যদি লিখতে থাকো পরীক্ষার খাতায়, ভাবো তো কি হবে। আমি প্রচুর এনার্জি ছিল, আমি খুব দৌড়দৌড়ি করলাম, তারপর আমার এনার্জি কমে গেল, এবার আমি স্টেবল। এই হলো স্টেবিলিটির গল্প। না, এরকম লিখবে না। কি লিখতে হবে বলে দিচ্ছি, দেখো। তাহলে আমরা একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার, আমাদের কাছে এনার্জি বেশি থাকলে আমরা এনার্জি খরচা করে লো এনার্জিতে চলে যাই, তার মানে আনস্টেবল স্টেট থেকে স্টেবল স্টেটে যাই। সেরকম যে কোনো অ্যাটমের একটা টেন্ডেন্সি থাকে, টেন্ডেন্সি টু অ্যাচিভ, টেন্ডেন্সি টু অ্যাচিভ কি? মিনিমাম এনার্জি স্টেট। মিনিমাম, এটা লিখবে, ঠিক আছে, মিনিমাম এনার্জি স্টেট। ঠিক আছে, এই যে দুটো জিনিস লেখালাম আমরা, কিংবা লিখলাম আমরা একসাথে, একটা এই লাইনটা আর একটা এই লাইনটা, এটা আন্ডারলাইন করে দিলাম, তোমরাও আন্ডারলাইন করে নাও। টেন্ডেন্সি টু অ্যাচিভ মিনিমাম এনার্জি স্টেট, এই দুটো পয়েন্ট তোমাকে লিখতে হবে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করবে? হোয়াট ইজ দ্য কজ অফ কেমিক্যাল বন্ডিং? দুটো অ্যাটম কেন কম্বাইন করে? হোয়াট ইজ দ্য কজ ফর কেমিক্যাল কম্বিনেশন? আমরা যদি এখানে বন্ডিং বন্ডিং বলছি, এটাকে কিন্তু তুমি লিখতে পারো কজ ফর কেমিক্যাল বন্ডিং অথবা কেমিক্যাল কম্বিনেশন। ঠিক আছে, এটাও কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি সবার কাছে এত অবধি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, কারো কোনো ডাউট নেই। ঠিক আছে, ওকে, আচ্ছা এবার আমরা কি পড়ব? আমাদের ছোট্ট আর একটা টপিক এখানে করে নিই।
সেই টপিকটা হলো আমরা এবার পড়ব কী কী টাইপের কেমিক্যাল কম্বিনেশন হয়। তো কেমিক্যাল কম্বিনেশনের কিছু টাইপ হয়, তো তার মধ্যেও আমরা এই মোমেন্টে সব টাইপস করব না, কয়েকটা ইম্পর্ট্যান্ট টাইপস করব, ঠিক আছে? চলো, কেমিক্যাল কম্বিনেশনের কী কী টাইপ হয়, তাই তো? তো আমরা লিখতে পারি এখানে টাইপস অফ কেমিক্যাল বন্ড, টাইপস অফ কেমিক্যাল বন্ড। চলো, তাহলে কেমিক্যাল বন্ডের যে বিভিন্ন ধরনের টাইপ হয় তার মধ্যে আমরা কি বললাম, সব কটা টাইপ করব না, কিছু করব, ঠিক আছে? তাহলে সব থেকে প্রথম যে টাইপ অফ বন্ড হয়, যেটা আমাদের লিখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হলো আয়নিক বন্ড। আয়নিক বন্ড লেখো সবাই। এই আয়নিক বন্ডের আবার আর একটা নাম আছে, কি? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? এই দুটো নাম আছে, একটা আয়নিক বন্ড আর একটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, মানে বেসিক্যালি একই নাম। আমরা পড়বো ডিটেল আয়নিক বন্ড কাকে বলে, বাট এখন না, আগে আমরা টাইপগুলো বুঝে নিই। তারপরে আর একটা যে মেজর টাইপ অফ বন্ড আছে সেটাকে আমরা বলি কোভ্যালেন্ট বন্ড। এখানে কালারটা চেঞ্জ করি, এটাকে বলে কোভ্যালেন্ট বন্ড। একদম প্রথম শিখছো, আরামসে শেখো, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, অনেক দিন কাজে লাগবে, সো মন দিয়ে শেখো। আয়নিক বন্ড আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আর একটা টাইপ কি, কোভ্যালেন্ট বন্ড। এই দুটো হলো মেজরলি তোমার, মোটামুটি তুমি বলতে পারো বেশিরভাগ সময় তোমার এই দুটোই কাজে লাগবে, ঠিক আছে? এই দুটো, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এই দুটো কি মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এছাড়া কি আর কোনো টাইপের বন্ড আছে? তুমি যদি আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট হও তাহলে ক্লাস 10-তে তোমার সিলেবাসে আর একটা বন্ড থাকবে, কি সেটা? সেটাকে বলে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডেরও আর একটা নাম আছে, ঠিক আছে? কোঅর্ডিনেট বন্ডেরও আর একটা নাম আছে, কি নাম আছে কোঅর্ডিনেট বন্ডে? আর একটা স্ল্যাশ দিয়ে লেখো, ডেটিভ বন্ড। যদিও হাজারটা নাম মনে রেখে সাবজেক্টটাকে নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? কাজের কাজ দেখো, লজিক্যাল জিনিস আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, লজিক্যাল কনসেপচুয়াল জিনিস গ্র্যাস্প করো, নাম কালার এসব নিয়ে বেশি মাথা খারাপ করো না। আমি জানি অনেকে বলবে ওগুলো এমনি হয়ে যাবে বাবা, ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না, কনসেপচুয়াল জিনিসে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? ডাইভার্ট হয়ে যেও না, নাম সব হয়ে যাবে, কমন নেম টমন নেম, আমি জানি অনেকে এগুলো নিয়ে খুব চিন্তিত থাকে কেমিস্ট্রিতে। আমি যদি বলি, আমিও ছোটোবেলায় এটা নিয়ে প্রচণ্ড স্ট্রাগল করেছিলাম, বাট আমি যেটা দেখেছি যে এগুলো নিয়ে যারা আমাকে ডিস্ট্র্যাক্ট করেছিল তাদের সত্যি কথা বলতে গেলে অ্যাটলিস্ট আমার চোখে তাদের কাছে সম্মান আজকের দিনে কিন্তু নেই। তো আমি চাইবো না যে তোমাদের চোখে আমার প্রতি সম্মান আমার বয়সে এসে চলে যাক, ঠিক আছে? মনে রাখো কিংবা না রাখো, যদি কোনো সময় মনে আসে তাহলে যেন অ্যাটলিস্ট এটুকু মনে করো যে না, যেটুকু পড়ানো হয়েছে আমাকে সেটুকু অনেস্টলি পড়ানো হয়েছে, এর মধ্যে কোনো গোজামিল দেওয়া নেই, ঠিক আছে? এনিওয়েজ, লেটস নট গেট ডিস্ট্র্যাক্টেড অ্যান্ড ডাইভার্টেড। তাহলে আমরা কি বলছিলাম? আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। এছাড়াও কি কিছু টাইপের বন্ড আছে, কিন্তু সেগুলো আমরা ক্লাস 10th লেভেল অবধি আমাদের কোনো বোর্ডসেই থাকে না, ওগুলো আমরা 11 গিয়েই বেসিক্যালি আমরা পড়ি, সো আমাদের ওগুলোতে মাথা ঘামানোর দরকার নেই। এর মধ্যে আয়নিক বন্ড অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কাদের মধ্যে তৈরি হয়? সো দেখো, আয়নিক বন্ড এবং ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, লিখে রাখবে এখানে, মেটাল প্লাস নন মেটাল। মেটাল এবং নন মেটালের যদি বন্ড হয় তাহলে সেটা আয়নিক অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আমরা সেটাকে বলবো। যদি দুটোই নন মেটাল হয়, নন মেটাল প্লাস নন মেটাল,
আশা করি তোমরা সবাই মেটাল নন মেটাল আইডেন্টিফাই করতে জানো। যদি না জানো আমি বলবো আমার একটা ভিডিও আছে যেটাতে ট্রিক্স টু আইডেন্টিফাই মেটাল অ্যান্ড নন মেটাল, ওটা কিন্তু অবশ্যই দেখবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, খুব ইজি। অথবা আমি ছোট করে এখানে ডিসকাস করে দেবো, সেটাতেও হয়ে যাবে। তাহলে মেটাল নন মেটাল হলে আমার কি বন্ড হবে? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। নন মেটাল হলে আমার কি বন্ড হবে? কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোঅর্ডিনেট কখন হবে? কোঅর্ডিনেট বন্ড ইজ অলসো এ টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটার জন্য কোনো চেঞ্জ হবে না, এটাও নন মেটাল প্লাস নন মেটাল। এটা কি হবে? নন মেটাল প্লাস নন মেটাল। তাহলে আমাদের কোনো চিন্তা নেই, এভরিথিং ইজ সর্টেড, তাই তো? সব হয়ে যাচ্ছে, তো টেনশান নেই, জাস্ট খেলে যেতে হবে। সো টাইপস অফ কেমিক্যাল বন্ড বলে যে ছোট্ট টপিকটা নিলাম, ওটাও আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিক কি নেব? আমাদের ডেফিনেটলি একটা ডাউট আসছে, আমরা কি করে বুঝবো কে মেটাল কে নন মেটাল? ছোট্ট করে বলে দিচ্ছি, অসুবিধা হবে না, তোমাদের আবার আর একটা ভিডিও দেখার কোনো দরকার নেই, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। দেখো, আমরা কি জানতে চাইছি? কে মেটাল কে নন মেটাল। ভালো করে দেখবে, এটা তাহলেই হয়ে যাবে। দেখো, মেটাল টপিকটা তাহলে কি, মেটাল না নন মেটাল? আরামসে হয়ে যাবে। দেখো, আমি যে কোনো আমার যখন জানা থাকবে, ধরো আমাকে বললো অ্যাটমিক নাম্বার, ধরো একটা এ দিয়েছে, এ, ঠিক আছে, আর একটা আছে আমার কাছে কি, বি, আর একটা আছে ধরো, আচ্ছা আপাতত এ আর বিটা করে নিই। এখানে ধরো বলে দিয়েছে ইলেকট্রনের সংখ্যা 11 আর এখানে ইলেকট্রনের সংখ্যা 17। তাহলে প্রথমে লিখবে এটার ইলেকট্রনিক কনফিগারেশন 281, আর এটা কি হবে? তুমি বলবে স্যার 287, তাই তো? এরপরে আমরা দেখব যেটা, সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। তো ভ্যালেন্স ইলেকট্রন কটা? এখানে বলবে তুমি একটা, আর এখানে তুমি কত বলবে? 7। তাহলে এক জায়গায় ভ্যালেন্স ইলেকট্রন 1, এক জায়গায় ভ্যালেন্স ইলেকট্রন 7। তাহলে এবার আমি কি করে আইডেন্টিফাই করব? আমি ছোট্ট করে একটা জিনিস লিখে দিচ্ছি, তুমি শুধু এটাকে ইউজ করবে, তাহলে হয়ে যাবে। কি? ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 2, ঠিক আছে, 1 2 হয়, তাহলে তুমি সেটাকে ধরে নেবে মেটাল, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 2 হয় তাহলে ধরে নেবে মেটাল, ঠিক আছে? আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন যদি মোর দ্যান 3 হয় তাহলে ধরে নেবে নন মেটাল। এই ট্রিকটা তুমি আরামসে ইউজ করতে পারবে আপ টু অ্যাটমিক নাম্বার 20। সাথে জাস্ট দুটো জিনিস তোমাকে একটু এক্সট্রা মনে রাখতে হবে। কি? দেখো, এখানে কিন্তু আমি ভ্যালেন্স ইলেকট্রন 3 এর কোনো গল্পই রাখিনি, তাই না? বাট কিছু কিছু এলিমেন্ট তোমরা জানো ভ্যালেন্স ইলেকট্রন 3 থাকবে, যেমনি ধরো বোরন। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2,3। বোরন কিন্তু নন মেটাল। অথচ অ্যালুমিনিয়ামের হচ্ছে হলো তোমার 13 নাম্বার অফ ইলেকট্রনস, সো 2 8,3, এটা কিন্তু মেটাল। সো আমি বলবো এই 1,2 এর সাথে তুমি আর একটা জিনিস অ্যাড করে দাও, 3। 1,2,3 তিনটেই যদি থাকে তুমি মেটাল বলবে, 3-এর থেকে বেশি হয়ে গেলে নন মেটাল বলবে। কিন্তু তাহলে বোরনটা আমি আলাদা করে মনে রাখবো, যে যদি আমাকে 5 দেয়, ঠিক আছে, যদি আমাকে 5 দেয় তাহলে কি হবে? এটা নন মেটাল হবে। এছাড়া আর একটা যেটা তোমাদের একদম ইজিলি মনে থাকবে, সেটা হলো হাইড্রোজেন, যার মাত্র একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 1, ভ্যালেন্স ইলেকট্রনও 1, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু নন মেটাল। ব্যাস, এই দুটো শুধু আলাদা করে মনে রাখবে। 20টা এলিমেন্টের মধ্যে মাত্র দুটো তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, 20-র বাইরে 9th এবং 10th লেভেলে তোমাকে দেবে না। আর তাহলে
তুমি বাকি যেগুলো আছে সেগুলো তোমার এমনিই হয়ে যাবে, তোমার কোনো টেনশন নেই। ঠিক আছে, বাকি যেগুলো আছে, যে ট্রিক্স দেওয়া হয়েছে ট্রিকটাকে অ্যাপ্লাই করবে, আরামসে হয়ে যাবে। তাহলে মেটাল নন মেটাল আমরা আইডেন্টিফাই করতে পারলাম। আচ্ছা, এবার ধরো আমাকে একটা কোশ্চেন, একটা দুটো কোশ্চেন যদি না করো তাহলে কিন্তু কনফিডেন্স বিল্ড হবে না, তো আমাদের কোশ্চেন করতে হবে। ধরো আমাকে বললো এ আছে, বি আছে, এর নাম্বার অফ ইলেকট্রনস, কথার কথা সে 70, বি এর নাম্বার অফ ইলেকট্রনস 13। জিজ্ঞেস করলো এদের মধ্যে সবার আগে তুমি বার করো হোয়াট ইজ দ্য টাইপ অফ বন্ডিং বিটুইন দিস টু। তুমি সবার আগে কি করবে? একদম স্টেপ বাই স্টেপ যাবে। তুমি বলবে আমি তো সবার আগে ভ্যালেন্স ইলেকট্রন বার করব। তো ভ্যালেন্স ইলেকট্রন তো একবারে বার করতে পারবে না, তাহলে তোমাকে সবার আগে কি করতে হবে? ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে। লেখো 287, এটা 283। হ্যাঁ, পরীক্ষার খাতাতেও এক্স্যাক্টলি এভাবেই করবে। তারপরে তুমি বার করবে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন এখানে 7, এখানে 3 হলো। ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেলে, ভ্যালেন্স ইলেকট্রন পেয়ে গেলে, এরপরে তো আমাদের ট্রিক লাগালেই হয়ে যাবে। ঠিক আছে, আর এটা দেখো অ্যাটমিক নাম্বার কারো 5 অথবা 1 নেই, অর্থাৎ আলাদা করে কিছু ভাবার দরকার নেই। তাহলে এখানে যদি 7 হয়, ভ্যালেন্স ইলেকট্রন যদি 7 হয়, তার মানে ভ্যালেন্স ইলেকট্রন 3 থেকে বেশি। 3 থেকে বেশি হলেই এ কি হবে? নন মেটাল। বি কি হবে? 3 আছে, তাহলে মেটাল। এবং মেটাল প্লাস নন মেটালে কি হয় আমরা জানি, মেটাল প্লাস নন মেটাল যখন কম্বাইন করে তখন হবে আয়নিক বন্ড, তখন হবে আয়নিক বন্ড। তাহলে এদের মধ্যে আয়নিক বন্ড হচ্ছে। নেক্সট কোশ্চেন তোমাকে দেবে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দিস কম্পাউন্ড। কি করে বের করবে? তুমি প্রথমে দেখবে হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ দিস টু। তাহলে এর ভ্যালেন্সি কত? তুমি বলবে স্যার ভ্যালেন্সি ইলেকট্রন 7 আছে, নিয়ারেস্ট নোবেল গ্যাস তো তাহলে 8 থাকবে, তাহলে এখানে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে, তাহলে ভ্যালেন্স হবে 1। এর ভ্যালেন্সি কত হবে? স্যার 3টে ছেড়ে দেবে স্যার, ভ্যালেন্সি 3, 100%। কে মেটাল ছিল? বি মেটাল আছে। যেটা মেটাল সেটাকে আগে লিখবে, যেটা নন মেটাল সেটাকে পরে লিখবে। মেটালের ভ্যালেন্সি লেখো 3, যেটা নন মেটাল সেটার ভ্যালেন্সি লেখো 1। তারপরে তোমরা যে সিস্টেম এতদিন ধরে শিখে এসছো প্লিজ অ্যাপ্লাই দ্যাট। তুমি কি পাবে? বি A3, এটা হলো আমার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। ক্লিয়ার সবার কাছে? আশা করি কোনো অসুবিধা নেই, অ্যাবসলিউটলি ফাইন। আমরা এরপরে আমরা এগোই, ঠিক আছে? এটুকু আমাদের কাছে ক্লিয়ার। এইবার আমরা করব নেক্সট কোশ্চেন। কীরকম? আমরা বললাম এ আছে, যার সে ইলেকট্রন যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অথবা অ্যাটমিক নাম্বার আমি বলে দিলাম 15, ঠিক আছে? বি আছে, যার অ্যাটমিক নাম্বার আমি বললাম 1। তুমি সবার আগে কী করবে? একই জিনিস করবে, ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে। এটা হবে তোমার 285, এটা হবে শুধু 1। এটা তো 1 মানে কে? হাইড্রোজেন। হাইড্রোজেন তো নন মেটাল হয়, তাহলে তুমি জানো দিস ইজ নন মেটাল। অ্যান্ড দিস ওয়ান ইজ হোয়াট? 3 থেকে বেশি আছে ভ্যালেন্স ইলেকট্রন, তাই না? ভ্যালেন্স ইলেকট্রন কত এখানে? ভ্যালেন্স ইলেকট্রন ইজ 5, তাহলে এটা 100%। এটাও নন মেটাল। নন মেটাল প্লাস নন মেটাল কি হবে? নন মেটাল প্লাস নন মেটাল, তুমি বলবে নন মেটাল প্লাস নন মেটাল কোভ্যালেন্ট বন্ড হবে। তাহলে এদের দুজনের মধ্যে কি বন্ড হবে? কোভ্যালেন্ট বন্ড হবে। এই ধরনের কোশ্চেন আমাদের এখন থেকেই করে নিতে হবে, তাহলে আমরা একদম চটপট কেমিস্ট্রিতে নম্বর তুলতে পারবো। নেক্সট আমাদের কি হবে? নেক্সট ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো এই দুটোর ফর্মুলা কি হবে, তাহলে সিম্পল, আমি বলবো ভ্যালেন্সি বার করি আগে, তারপরে দেখবো লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন আছে, আইদার 5টা দেবে অথবা 3টে নেবে। তো আমি ধরবো 3টে নেবে। যদি 3টে নেয় তাহলে এখানে হবে 3 ভ্যালেন্সি, আর এর তো একটাই আছে ভাই, কিচ্ছু করার নেই, 1 ভ্যালেন্সি। এখানে কেউ মেটাল নন মেটাল নেই, যে কোনো একটাকে আগে বসাবে, কোনো টেনশন নেই, আমি একেই আগে বসালাম। সো এ বি 3 1। তাহলে কি আসবে আমার ফর্মুলা? আমার ফর্মুলা কি আসবে এখানে? AB3। আশা করি বেশ খানিকটা বন্ডিং আমরা করতে পেরেছি। তোমরা সবাই এবার আয়নিক বন্ড কোনটা হবে, কোভ্যালেন্ট বন্ড কোনটা হবে, এটা আইডেন্টিফাই করতে পারবে, ফর্মুলা বানাতে পারবে, লিখে করেছো। সো আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। এর পরের দিন ছোট্ট আর একটা পার্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ছোট্ট পার্টে আমরা বন্ডিং শেষ করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।